ড্রামার শুরুতে আমরা আমাদের ফ্যামিলি রোজকে দেখি যে কেবিন থেকে বাইরে আসছিল। আর ওকে দেখি গ্রান্ডমা বলছিল কই আবারও 3টা বাচ্চা হয়েছে। এই নিয়ে 9টা বাচ্চা হলো। এখন আমি একসাথে এতগুলো বাচ্চার দেখাশোনা কিভাবে করব? আমি তো শুধুমাত্র 2টা বাচ্চা চেয়েছিলাম, এখন তো বাচ্চার গোডাউন হয়ে গেছে। রোজ সেটা শুনে বলে, গ্রান্ডমা দেখেছো আমার কি ট্যালেন্ট, আমি তোমাকে কতগুলো বাচ্চা উপহার দিয়েছি। তো সিন এখান থেকে চলে যায় পাস্টে, যেখান থেকে এই সবকিছু শুরু হয়েছিল। আমরা রোজকে দেখি ও তো পড়ছিল, তখনও আমাদেরকে বলছিল আমার 23 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমি সিঙ্গেল, আমার সাথে সব মেয়েরা 2-4টা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, আর এদিকে আমার কপালে একটাও জুটে না। তখনই ওর ফোনে মেসেজ আসে মেডিকেল দিয়ে বিল পে করার জন্য। আসলে ওর বাবা তো হসপিটালে ভর্তি, এটা দেখে ওর মাথায় তো হাত। ও বলছিল আমার কাছে 1 টাকাও নেই, এখন আমি এত টাকা কোথায় পাবো? প্লিজ গড, তুমি আমাকে একটু বড়লোক বানিয়ে দাও। এমন সময় ও লু ফ্যামিলির একটা বিজ্ঞাপন দেখতে পাই, যেখানে লেখা ছিল যে লু ফ্যামিলি তাদের জন্য একটা বউ খুঁজছে, আর তাদের কাজ হবে বাচ্চা দেওয়া। শুধু প্রেগনেন্ট হলেই দেওয়া হবে 5 লাখ, ছেলে হলে দেওয়া হবে 20 লাখ, আর মেয়ে হলে দেওয়া হবে 30 লাখ। যেটা শুনে ও তো অবাক হয়ে যায় আর খুশি হয়ে যায়। ও বলছিল আমার তো লটারি লেগে গেছে, আমি হব লু ফ্যামিলির বউ। তো পরের দিন দেখি ও তো লু ফ্যামিলির কোম্পানির সামনে যায়, যেখানে ও তো আরো অনেক মেয়ে দেখতে পায়, কারণ এই বিজ্ঞাপন দেখি ওরা এখানে এসেছে। তখন আমরা ওখানে একটা জ্ঞানমাকে দেখি, যে বলছিল শ্যান দেখো তো এখানে কত মেয়ে তোমাকে বিয়ে করতে এসেছে। কিন্তু ও তো এসব শুনে রেগে যায়। ও বলছিল জ্ঞানমা আমি শুধু তোমার কথা রাখতে এই বিয়ের জন্য রাজি হয়েছি, তাছাড়া আমার ইন্টারেস্ট নেই এসবের প্রতি। আসলে এই শ্যানি ছিল আমাদের ড্রামার মেন লিড। এদিকে জ্ঞানমা তো এত মেয়ে দেখে খুবই খুশি ছিল। উনি তো ওদের মধ্যে একটা কম্পিটিশন শুরু করে দেয়। উনি বলছিল এদের মধ্যে যে জিতবে তুমি তাকেই বিয়ে করবে। এরপর ওদের প্রথম কম্পিটিশন শুরু হয় রেসিং দিয়ে, যেখানে তো রুসি জিতে যায়। দেন দ্বিতীয় কম্পিটিশন শুরু হয় খাবার খাওয়া নিয়ে, সেখানেও তো রুসি জিতে যায়। জ্ঞানমা তো এটা দেখে খুবই খুশি হয়। তখনও আমাদেরকে বলছিল আমাদেরকে যে করেই হোক অনেক টাকা জোগাড় করতে হবে, কারণ আমার বাবার সার্জারি খুবই তাড়াতাড়ি করানো লাগবে। এছাড়াও অনেক ঋণ আমাকে পরিশোধ করতে হবে। তখন দেখি ও তো আগে অনেক পার্ট টাইম জব করতো ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু ওদের তারপরও পারতো না। এরপর দেখি ওদের তো লাস্ট কম্পিটিশন শুরু হয় বুদ্ধিমত্তার, যেখানেও তো রসি জিতে যায়। শ্যান তখন ওকে দেখে বলছিল সত্যি এই মেয়েটা অনেক ট্যালেন্টেড। তো সিন এখানেই কাট হয়। এরপর দেখি লু ফ্যামিলি থেকে ম্যানেজার লুসকে কল দেয় আর বলে তুমি কম্পিটিশনে জিতে গেছো, তাই তুমি হবে লু ফ্যামিলির বউ। যেটা শুনে ও তো খুবই খুশি হয় আর খুশিতে নাচতে থাকে। ও বলছিল ফাইনালি তো আমি বড়লোক হয়ে গেছি। তো পরের দিন ও শ্যানের বাড়িতে যায়। ও তো এত বড় বাড়ি দেখে অবাক হয়ে যায়। ও বলছিল এত বড় বাড়িও হয়। দেন ও জ্ঞানমার কাছে আসে। জ্ঞানমা বলছিল আমাদের 7 প্রজন্মের শুধুমাত্র সিঙ্গেল বেবি হয়েছে, তাই আমি চাই তোমার যাতে টুইন বেবি হয়। আর একটা কথা, তুমি কোন ফ্যামিলি দিয়ে এসেছো, তোমার ব্যাকগ্রাউন্ড কি, এসব জানার আমার কোনো দরকার নেই। যেটা শুনে ও তো খুবই খুশি হয়। ও বলছিল গ্র্যান্ডমা তুমি কোনো চিন্তা করো না, আমি তো তোমাকে অনেক অনেক গ্র্যান্ডচাইল্ড উপহার দিব। গ্র্যান্ডমা বলে হ্যাঁ তুমি যত বাচ্চা আমাদেরকে উপহার দিবে তত টাকা আমি তোমাকে দিব। যেটা শুনে ও তো কাউন্ট করতে থাকে আর খুশি হয়ে যায়। তখনই ওখানে শ্যান আসে, যাকে দেখে ও তো অবাক হয়ে যায়। ও বলছিল এত সুন্দর ছেলে আমার হাজবেন্ড হবে, আজকে তো ডাবল খুশি আমার জন্য। শ্যান তো এখানে ওকে একটা কন্টাক্ট পেপার দেয়, কিন্তু ও তো এটা খেয়ালই করে না আর ওকেই দেখতে থাকে। যেটা দেখে শ্যান বলে অনেক দেখা হয়ে গেছে, এখন এটা পড়ো। যেটা শুনে ও তো কন্টাক্ট পেপার পড়তে থাকে, যেখানে লেখা ছিল যে প্রেগনেন্সির সময় 5 লাখ টাকা, আর ছেলে হলে 20 লাখ, মেয়ে হলে 30 লাখ। দেন বাচ্চা হওয়ার পর ও যদি ডিভোর্স নিতে চায় তাহলেও নিতে পারে, কোনো বাধা নেই। এর জন্য ও কম্পেনসেশনও পেয়ে যাবে। এগুলো পরে ও তো খুশি হয়ে যায় আর খুশিতে ওখানেই কান্না করে দেয়। ও বলছিল আমার তো লটারি লেগে গেছে। কেন ওর কান্না দেখে বলছিল কি হয়েছে তোমার, তুমি কান্না কেন করছো? ও বলে কিছু না। শ্যান বলে ঠিক আছে তাহলে এখানে সাইন করো। যেটা শুনে ও তো সাইন করে দেয়। কেন না বলছিল ম্যানেজারকে ওদের বিয়ের ব্যবস্থা করো। যেটা শুনে শ্যান বলে জ্ঞানমা আমার কাছে আজই সময় আছে, তাই আমি আজকেই রোজকে বিয়ে করব। যেটা শুনে ও তো অবাক, কিন্তু ম্যানেজার বলে আজ সম্ভব না, আপনাকে কালকেই ম্যাডামকে বিয়ে করতে হবে। শ্যান বলে ঠিক আছে, আর ও ওখান থেকে চলে যায়।
তখন গ্যারমা ম্যানেজারকে বলছিল ওর রুম দেখিয়ে আসো। এটা শুনে উনি তো রোজকে রুমে নিয়ে যায়, যেখানে ও তো অনেক অনেক ব্যাগ, জুয়েলারি, জামা কাপড় আরো অনেক কিছু দেখতে পায়। এটা দেখে ও বলছিল এখন থেকেই তো আমার রিস্ক শুরু হয়ে গেছে। এরপরও ম্যানেজারকে বলে আপনি আমার ছোট একটা হেল্প করতে পারবেন? আসলে আমার বাবার কিছুদিনের মধ্যে একটা সার্জারি করতে হবে, তাই কিছু অগ্রিম টাকা দিতে পারবেন? উনি বলে হ্যাঁ অবশ্যই। এরপর উনি রোজকে একটা কার্ড দেয় আর বলে যত খুশি খরচ করতে পারো। যেটা দেখে ও তো খুবই খুশি হয়। ম্যানেজার বলছিল এটা আপনার হাত খরচের জন্য, আর আপনার বাবাকে নিয়ে কোনো টেনশন নাই, কারণ মিস্টার শান ওনাকে অলরেডি ভালো হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছে, আর ওনার সার্জারিও কালকে হবে। যেটা শুনে ও তো খুবই ইমোশনাল হয়ে যায়। তো পরের দিন দেখি ও তোর বাবার সাথে দেখা করে ম্যারেজ অফিসে যায় বিয়ে করতে, যেখানে তো ওরা বিয়ের জন্য ফটো তুলছিল। তখন ফটোগ্রাফার রুজকে বলছিল আপনার হাজবেন্ড কি হাসতে পারে না? ও বলে হ্যাঁ আসলে ও খুবই নার্ভাস, এই জন্যই এমনটা করছে, কিন্তু আমাকে অনেক ভালোবাসে। দেন ওদের বিয়ে ফাইনালি কমপ্লিট হয়ে যায়। রাতে দেখি রোজ তো শ্যানের আসার অপেক্ষা করছিল। ও বলছিল কন্ট্রাক্ট মতে তো আমাকে খুবই জলদি লো ফ্যামিলিকে বাচ্চা দিতে হবে, তাই আমাকে আমার কাজ খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। তখন ওখানে শ্যান আসে। ও বলছিল বেবি, অর্ধেক রাত হয়ে গেছে আর তুমি এখনো আসছো? আমি কতক্ষণ যাবত তোমার ওয়েট করছি তুমি জানো? কিন্তু শ্যান তো ওর কোনো কথারই জবাব দেয় না। এটা দেখে ও বলছিল তুমি ড্রিঙ্ক করেছো না? ও বলে হ্যাঁ। রোজ বলে ঠিক আছে ভালোই হয়েছে, চলো শুরু করি। কিন্তু ও তো ওখান থেকে চলে যাচ্ছিল। যেটা দেখে রোজ বলে তুমি কোথায় যাচ্ছ? ও বলে গোসল করতে। রোজ তো এটা শুনে ওকে আটকায় আর বলে তুমি কোথাও যেতে পারবে না। এগুলো বলে ও তোকে টান মারে আর শ্যান এসে ওর উপরে পড়ে। এখানে তো ওরা দুইটাই অনেকটাই কাছাকাছি আসে। রোজ তোর হ্যান্ডসাম ফেস দেখে ফিদা হয়ে যায়। ও তোকে টাচ করছিল আর বলছিল তুমি কত হ্যান্ডসাম, চলো তাড়াতাড়ি শুরু করি। কিন্তু শ্যান তো ওকে একটা ধাক্কা মারে আর বলে আজ কিছুই হবে না। এরপর ও তোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এটা দেখে ও তো খুবই রেগে যায়। পরের দিন ও যখন ঘুম থেকে উঠে ও তো পাশে শ্যানকে দেখতে পায়। এটা দেখে ও তো খুবই রেগে যায় আর ম্যানেজারকে ডেকে শ্যানের কথা জিজ্ঞাসা করে। ম্যানেজার বলে উনি তো 2 দিনের জন্য বিজনেস ট্রিপে গেছে। এটা শুনে ও তো আরো রেগে যায়, কিন্তু ও বলে থাক, এই 2 দিন আমি রিস্ক লাইফটাকে এনজয় করব। এরপর থেকে ও তো মজায় মজায় ওই সময়গুলো কাটাতে থাকে। এখানে তো ও অনেক দামি দামি স্টাফ দ্বারা ওর জন্য রান্না করে, অনেক অনেক শপিং করে, আর স্কিন কেয়ার, বডি কেয়ার, মানে সবকিছু। তো এভাবে করতে করতে ওর 2 দিন কেটে যায়। তো রাতে দেখি ও তো খুবই সুন্দরভাবে সাজছিল, কারণ শ্যান আজ বাসায় আসবে। ও বলছিল আজকে আমি এত সাজবো শ্যান তো আমার দিক থেকে চোখই সরাতে পারবে না। ও তো ফুল রেডি হয়ে যায়। এরপর শ্যান যখন বাসায় এসছে, ও বলছিল বেবি তুমি এসে পড়েছো, জানো আমি তোমাকে কত মিস করছিলাম। কিন্তু শ্যান বলে দেখো আজ কিছুই হবে না, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। এটা শুনে ও তো রেগে যায়। ও বলছিল কেন, তুমি কি আমাকে পছন্দ করো না? এই জন্য কি আমার সাথে বেবি করতে চাও না? তাহলে বিয়ে কেন করেছো? ও বলে দেখো এসব কিছুই না, আমি আমাদের সম্পর্কের মধ্যে কিছু টাইম চাই একে অপরকে বুঝতে। কিন্তু ও তো ওর কোনো কথাই শুনে না। ও বলছিল আজকে আমি তোমাকে ছাড়বো না, আজ তো আমি ওয়েডিং নাইট করেই ছাড়বো। এগুলো বলে ও তোর উপরে ঝাঁপিয়ে পড়ে। শ্যান বলছিল তুমি কি করতে চাও? রোজ তো এটা শুনে ওকে একটা চোখ মারে, যেটা দেখে ও তো খুবই লজ্জা পেয়ে যায় আর ওখান থেকে পালাতে থাকে। কিন্তু রোজ তো আবার ওকে আটকায় আর ওর কাছে যায়। ও বলে ঠিক আছে তাহলে শুরু করি। তো ফাইনালি ওরা নাইট স্পেন্ড করে ফেলে। তো কিছুক্ষণ পর ও বলছিল বেবি তুমি অসাম। শ্যান বলে আমি অনেক টায়ার্ড, এখন ঘুমিয়ে পড়ো। ও বলে এত তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়বো না। এরপর ও তো আবার ওকে জ্বালাতে থাকে। শ্যান তো এটা দেখে খুবই চিল্লায়। ও বলছিল প্লিজ আমাকে ছাড়ো। তো পরের দিন দেখি ও যখন খাবার খাচ্ছিল, তখন রোজ ওকে পিছন থেকে এসে জড়িয়ে ধরে। ও বলছিল তুমি কি করছো? আর ও তোকে কিস করতে শুরু করে। যেটা দেখে ও বলছিল তুমি এসব কি করছো, এখানে আঙ্কেল দাঁড়ানো আছে। কিন্তু ও তো ওর কোনো কথাই শুনে না। যেটা দেখে আঙ্কেল তো ওখান থেকে চলে যায়। ক্যান বলছিল আঙ্কেল প্লিজ তুমি যেও না, আমাকে বাঁচাও। কিন্তু রোজ ওকে ওখান থেকে নিয়ে রুমে চলে যায়। তো এরপর দেখি শান্ত কোম্পানিতে কাজ করছিল। তখন ওখানে রোজ আবার ওকে জ্বালাতে আসে, যাকে দেখে ও তো খুবই ভয় পেয়ে যায়। রোজ বলছিল বেবি তুমি কাজ করতে করতে অনেক হাঁপিয়ে গেছো না? শ্যান বলে দেখো এখানে কিছুই করবে না। ও বলে এটা তো হবে না, আমি তোমার কথা কেন শুনবো। দেন আবারও ওদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তো রাতে দেখি শান্ত খাবার খাচ্ছিল, যেটা দেখে রোজ বলছিল বেবি 2 ঘন্টা হয়ে গেছে, তুমি শুধু খেয়ে যাচ্ছ, আমাদের তো ঘুমাতেও যেতে হবে। ও বলে এখন না, আমার তো অনেক ক্ষুধা লেগেছে, আগে খেয়ে নেই। ওর এমন কাণ্ড দেখে তো সবাই হাসে।
তখন শ্যান ওর গ্র্যান্ডমাকে বলছিল, তুমি না বলেছি যে তোমার আমার সাথে কোনো কাজ আছে, চলো আমরা ওই কাজটা করতে যাই। কিন্তু উনি তো শ্যানকে মিথ্যা বলে আর ওখান থেকে একটা বাহানা মেরে চলে যায়, আর ম্যানেজারও ওনার সাথে যায়। এটা দেখে ও তো চিল্লাতে থাকে। রোজ বলছিল, বেবে তোমাকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না, আর ওকে টানতে টানতে রুমে নিয়ে যায়। পরের দিন দেখি ওর অবস্থা তো অনেক বেশি খারাপ ছিল। ও যখনই রোজকে দেখে ও দোকান থেকে পালিয়ে যায়, কিন্তু রোজ তো ওকে ধরে ফেলে। ও বলছিল, চলো আমি তোমাকে গোসল করাতে হেল্প করে দিচ্ছি, কিন্তু শ্যান বলে কোনো দরকার নেই, আমার হাত পা সবই আছে, আমি একাই করে নিতে পারবো। তো কিছু মাস পর দেখি রোজ তো দেখে ও প্রেগনেন্ট। এটা দেখে ও তো খুবই খুশি হয়ে যায়। ও বলছিল, ফাইনালি আমি 5 লাখ টাকা পেয়ে গেলাম। এরপর ও তাড়াতাড়ি ম্যানেজারের কাছে যায় আর ওনাকে প্রেগনেন্সি কিট দেখায়, যেটা দেখে উনি বলে, আমি এখনই যাচ্ছি গ্র্যান্ডমাকে এই কথাটা বলতে। রোজ বলে, দাঁড়াও, আগে ভালোভাবে কনফার্ম হয়ে নেই। এরপর ও তো হসপিটালে যায় চেক আপ করাতে। তখন ডক্টর বলে, আপনি তো প্রেগনেন্ট, তা আবার ট্রিপলস এর সাথে। যেটা শুনে ও তো অবাক হয়ে যায় আর বলে, তো উঠাও আমাকে। এরপর ও তো ম্যানেজারকে বলে, আমাকে একটা চিমটি দেন। যেটা শুনে ম্যানেজার তোকে চিমটি কাটে। ও বলে, ব্যথা পাচ্ছে, তার মানে এইসব কিছু সত্যি? আমি তখন কোটিপতি হয়ে গেছি, তিনটা বাচ্চা। এদিকে শান যখন এই কথাটা জানতে পারে যে ও বাবা হচ্ছে, ও তো খুশিতে নাচতে থাকে আর তাড়াতাড়ি বাসায় আসে। এদিকে গ্র্যান্ডমাকে দেখি উনি তো গডের কাছে প্রে করছিল। তখনই উনি এই খবরটা পেয়ে যায়, যেটা শুনে উনিও তো খুবই খুশি হয়। তো এরপর থেকেই শুরু হয় আর প্রেগনেন্সি টাইম, যেখানে সবাই তো ওর অনেক টেক কেয়ার করছিল। ম্যানেজার বলে, আপনি হাত দিয়ে একটা চামচও উঠাবেন না। রোজ বলছিল, পরিবারের সবাই তো আমার পিছে পিছে লেগে থাকে, কেউ আমাকে একটা কাজও করতে দেয় না, আমি শুধু সারাদিন খাই দেই আর ঘুমাই। কিন্তু সব থেকে কষ্টের কথা, আমি রাতে ঘুমানোর সময় আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি না, কারণ গ্র্যান্ডমা ওকে এই রুম থেকে বের করে দিয়েছে আমারই সেফটির জন্য। তখনই ওখানে শ্যান আসে। ও বলছিল, রোজ তুমি এখনো ঘুমাওনি? ও বলে, আমার তো তোমাকে ছাড়া মোটেও ঘুম আসে না। এটা শুনে ও তো হাসে আর বলে, তোমার অনেক কষ্ট হচ্ছে না? আর দেখো আমি কিছুই করতে পারছি না। যেটা শুনে রোজ বলে, এ তো আমার জন্য অনেক চিন্তা করে। সত্যি বলতে এই তো প্রথম প্রথম আমার সাথে খুবই রুডলি ব্যবহার করতো, কিন্তু এখন তো অনেক বেশি ভালো হয়ে গেছে। এরপরও বলছিল, হাজবেন্ড তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক আছি। শ্যান বলে, হ্যাঁ আমি পাশেই আছি, তুমি ঘুমিয়ে পড়ো। তো এভাবেই চলে যায় কিছু মাস, আর বেবি হওয়ার সময়ও এসে পড়ে। ও যখন কেবিন থেকে বের হয়, তখন শ্যান আগে ওর কাছে যায় আর বলে, তোমার অনেক কষ্ট হচ্ছে না? থ্যাঙ্কস এত বড় খুশি দেওয়ার জন্য আমাকে। গ্র্যান্ডমাও তো অনেক খুশি হয়। তো কিছুদিন পর দেখি রোজ আর ওর 3 বাচ্চার জন্য একটা পার্টি রাখে, সবাইকে ওদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তখন ওখানে ম্যানেজার আসে আর ওকে ওই প্রাইজ মানি দিয়ে দেয়, যেমনটা কথা ছিল। এটা দেখে ও তো খুবই খুশি হয়ে যায়। ও বলছিল, আমার টাস্ক কমপ্লিট হয়ে গেছে, এখন আমি শ্যামকে ডিভোর্স দিয়ে চলে যাব। কিন্তু যখনই ও 3 বাচ্চাকে দেখে, ও তো একদমই ইমোশনাল হয়ে যায়। ও বলছিল, এদেরকে ছেড়ে আমি কিভাবে থাকবো, এরা তো সারাদিন আমাকে খুঁজে। এরপর ও যখন শ্যানের দিকে তাকায়, শ্যান তো ওর দিকে ফিরে একটা স্মেল দেয়, যেটা দেখে ও বলছিল, এ কত ভালো, আমার প্রতি কত লয়াল, এদেরকে ছেড়ে আমি কিভাবে যাব। ঠিক আছে, আমি এখনই ডিভোর্স নেব না, আরো কিছুদিন ওদের সাথে থাকবো। তখন ওখানে রুসের মা আর ওর বাবা আসে, যাদেরকে দেখে ও তো অবাক হয়ে যায়। ওরা বলছিল, তুমি টাকা ইনকামের জন্য নিজেকে বিক্রি করে দিয়েছো না? এই 3 বাচ্চা তোমার না? ও বলে, হ্যাঁ। ওর বাবা তখন তো কান্না শুরু করে দেয়। উনি বলছিল, তুমি আমার চিকিৎসার জন্য নিজের সব খুশিকে বিক্রি করে দিয়েছো না? ও বলে, বাবা তেমন কিছু না, প্লিজ তোমরা কান্না বন্ধ করো। তখনই ওখানে শ্যাল আসে। ও বলছিল, বাবা মা আপনারা যেমনটা ভাবছেন তেমন কিছুই না, আমি তো রোজকে খুবই ভালোবাসি, আর এই 3 বাচ্চাও আমাদেরই। আমি তো ওর সাথে সারা জীবন থাকতে চাই। যেটা শুনে ওনারা তো একটু শান্ত হয় আর বাচ্চাদের আদর করতে থাকে। তখন শ্যান বলে, বাবা মা আপনারা কখনো রোজকে নিয়ে চিন্তা করবেন না, আমি কখনোই ওকে হার্ট হতে দেব না। যেটা শুনে ওর বাবা ওকে জিজ্ঞাসা করে, তুমি এত রিস্ক হয়েও আমার মেয়েকে কেন বিয়ে করেছো? ওর মা বলে, রোজ তুমি সত্যি কথাটা বলবে, তুমি নিজেকে বিক্রি করে দিয়েছো না? ও বলে, বাবা মা আমি শ্যানকে ভালোবাসি, আর এই বাচ্চা আমাদের দুইজনেরই। হ্যাঁ, শ্যানের কাছে আমি টাকার জন্য এসেছিলাম, বাট ওর সাথে এখন আমি খুবই ভালো আছি। তখন ওখানে গ্র্যান্ডমা আসে। উনি বলছিল, রোজ তো আমাদের বাসার প্রিন্সেস, আর এই 3টা বাচ্চা আমাদের বাসার তো ডায়মন্ড। এইসব কথা শুনে ওর বাবা মা তো খুশি হয়ে যায় যে ওনাদের মেয়েকে এখানে খুশিতে দেখে। আর এরা সবাই তো অনেক ভালো।
এরপর থেকে ওদের ফ্যামিলিতে তো আরো খুশি বেড়ে যায়, কারণ ওর বাবা মা এখন প্রায় প্রায় ওদের বাসায় আসে ওর বাচ্চাদের সাথে দেখা করতে। তো রাতে দেখি বাচ্চারা তো অনেক কান্না করছিল। শ্যান রোজ মিলে ওদেরকে থামাচ্ছিল, কিন্তু রোজের তো অনেক ঘুমে ধরছিল। যেটা দেখে শ্যান বলে, তুমি ঘুমাও, আমি ওদের দেখাশোনা করছি। আর ও তো এখানে ওকে একটা কিস করে। এটা দেখে রোজ বলছিল, শ্যান তো অনেক ভালো একজন বাবা আর অনেক ভালো একজন হাজবেন্ডও। তো কিছুদিন পর দেখি গ্র্যান্ডমা রোজ আর শ্যানকে বলছিল, আমার তো তিনটা গ্র্যান্ডসন আছে, এখন যদি একটা গ্র্যান্ডডটার হতো তাহলে কতই না ভালো হতো। যেটা শুনে এরা তো অবাক। রোজ বলছিল, কিছুদিন আগে আমি তো তিনটা ছেলেকে জন্ম দিলাম, এখন আবার মেয়ে, আমি তো পাগল হয়ে যাব। গ্র্যান্ডমা বলছিল, তুমি যদি আমাকে একটা গ্র্যান্ডডটার উপহার দাও তাহলে তো আমি তোমাকে কন্ট্রাক্টের থেকেও ডাবল টাকা দিব। রোজ এসব শুনে তো একটু ভাবে। ও বলছিল, আমার কাছে তো এখন 7 লাখ টাকা আছেই, যদি আবারও টাকা বাড়ে তো সমস্যাটা কি? আর একটা মেয়ে হলে তো ভালোই হয়, ওকে কিউট কিউট জামা পরাবো, চুল বেঁধে দেবো, অনেক অনেক মেকআপের জিনিস কিনে দেবো, কতই না ভালো হবে। এরপরও গ্র্যান্ডমাকে বলে, দেখো আমি তো চাই, কিন্তু আরেকজনের তো পারমিশন নেওয়া লাগবে। শ্যান তখন ওর হাত ধরে বলছিল, এমনিতেই তিনটা বাচ্চা হওয়ার পর তোমার খাওয়া দাওয়া ঘুম কমে গেছে, আর কত পেইন হচ্ছিল তোমার মনে আছে? এখন আবার তুমি এসব কি বলছো? এরপর ও তো গ্র্যান্ডমার দিকে রাগে চোখে তাকায়, কিন্তু গ্র্যান্ডমা তো উল্টা ওর উপরেই রাগ দেখায়। রোজ বলে, ঠিক আছে গ্র্যান্ডমা, আমি রাজি, আর ওকেও আমি রাজি করিয়ে নেব। যেটা শুনে গ্র্যান্ডমা তো খুশি হয়ে যায়। তো কিছু মাস পর দেখি ও তো আবারও প্রেগনেন্ট হয়ে যায়। শ্যান যখন এটা জানতে পারে, ও তো খুশিতে ওকে জড়িয়ে ধরে, কিন্তু ওরা যখন চেক আপ করে তখন ওরা জানতে পারে যে এবার তো ওদের 4টা বেবি হবে। শ্যান তো এটা শুনে শক হয়ে যায়। ও বলছিল, ডক্টর আপনি আরেকবার ভালোভাবে চেক করে দেখেন। কিন্তু ডক্টর বলে, আমি ঠিকই বলেছি, 4টা বেবিরই আমি হার্টবিট শুনেছি। কিন্তু রোজ তো এটা শুনে খুশি হয়। ও বলছিল শুধু টাকা আর টাকা। এরপর ও যখন বাসায় আসে আর গ্র্যান্ডমা এই কথাটা শুনে, উনি তো অজ্ঞানী হয়ে যায়। যেটা দেখে রোজ তো খুবই আপসেট হয়ে যায়। ও বলছিল, ঠিক আছে, আমি আমার বাচ্চাদের দেখাশোনা করব। কেন বলছিল, এইসব তুমি কি বলছো? আসলে আমি এজন্য অবাক হয়েছি যে তুমি এত কিছু কিভাবে সামলাবে, নিজেই তো এমনি অসুস্থ। তো আবারও ওর প্রেগনেন্সি টাইম শুরু হয়ে যায়, কিন্তু এবার তো ওর অনেক বেশি কষ্ট হচ্ছিল। যেটা দেখে শ্যান বলে, এইসব কিছু আমার জন্যই হয়েছে, আমি যদি তোমার হাতে হ্যাঁ না মিলাতাম তাহলে তো সব কিছুই হতো না। প্রথমে তো তিনটা বাচ্চা, এখন আমার 4টা। জানি না তুমি এত পেন কিভাবে সহ্য করবে। ও বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু সামলে নিব। কিন্তু শান্ত কান্না করে দেয় আর ওকে জড়িয়ে ধরে। তো এভাবে চলে যায় দিন। আর রোজ তো আবারও 4টা বাচ্চার জন্ম দেয়। এবার তো 2টা মেয়ে আর 2টা ছেলে। রোজ বলছিল, এখন তো আমাদের বাসায় ছোট একটা স্কুল ঘর হয়ে গেছে। শান্ত সারাদিন ওদের দেখাশোনা করতো, ওদের স্কুলে নিয়ে যেত, খাবার খাওয়াতো, ডাইপার চেঞ্জ করাতো, মানে সবকিছু। এইদিকে রোজ তো বসে বসে টাকা গুনছিল। তখন ওর কাছে শ্যান আসে। ও বলছিল, আমি অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, তাই তুমি গিয়ে এখন ওদের একটু সামলাও, আমি একটু ঘুমিয়ে আসছি। যেটা শুনে ও তো ওদেরকে সামলাতে যায়, কিন্তু ও তো খুবই ভালোভাবে ওদেরকে দেখাশোনা করছিল। বাচ্চারা তো ওর কাছে পুরো শান্ত ছিল। যেটা দেখে শ্যান বলে, ওয়াইফ তুমি তো কামাল করে দিয়েছো। এখানে তো ওরা আবারও অনেকটাই কাছাকাছি আসে, যার কারণে কোনো সেফটি না নিয়ে আবারও নাইট স্পেন্ড করে ফেলে। তো কিছুদিন পর ওর তো আবারও বমি হয়, আর ও জানতে পারে যে ও তো আবারও প্রেগনেন্ট। এটা দেখে ও তো অবাক হয়ে যায়। আর শ্যান যখন জানতে পারে, ও তো শক খেয়ে যায়। রোজ তো খুবই রেগে যায় আর বলে, এসব কিছু হয়েছে তোমার জন্য। শ্যান বলে, তুমি ওসব কথা ছাড়ো, এই বাচ্চা আমি চাই না, কারণ এখনই তোমার অবস্থা খুব একটা ভালো না, আর তারপর আবারও বাচ্চা। না না, তার গ্র্যান্ডমা যখন জানতে পারে উনি তো খুবই খুশি হয়। কিন্তু শ্যান বলে, গ্র্যান্ডমা আমরা এই বাচ্চার অ্যাবর্শন করাতে চাই। এটা শুনে উনি তো খুবই রেগে যায় আর বলে, অ্যাবর্শন, এসব কি কথা বলছো? আমাদের ফ্যামিলিতে এগুলো কখনো হয়নি। শ্যান তো এসব শুনে রেগে যায়। ও বলছিল, গ্র্যান্ডমা তুমি তো রোজকে শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার একটা মেশিন ভাবো, একবারও তুমিও শরীরের কথা ভাবো নাই। আমি চাই না ও আরো কষ্ট পাওক। গ্র্যান্ডমা তখন রোজকে জিজ্ঞাসা করে, তুমি কি এটাই করতে চাও? ও বলে, হ্যাঁ। যেটা শুনে উনি তো রোজকে মারতে যায়, কিন্তু শ্যানও সামনে আসে আর বলে, ও আমার ওয়াইফ, কোনো মেশিন না, তাই আমি যা বলবো ও ওটাই করবে। এটা শুনে উনি তো রাগ করে ওখান থেকে চলে যায়। যেটা দেখে রোজ বলছিল, আমি গ্র্যান্ডমাকে রাগিয়ে দিয়েছি না? ও বলে, তুমি কিছু করেনি, যত কিছু হয়ে যাক
তোমার সাথে আমি আছি। পরের দিন ওরা যখন হসপিটালে অ্যাবর্শনের জন্য যায় তখন ওরা জানতে পারে যে গ্র্যান্ডমার তো হার্ট অ্যাটাক হয়েছে। এটা শুনে ওরা তাড়াতাড়ি গ্র্যান্ডমাকে দেখতে যায়। ডক্টর বলছিল ওনার অবস্থা তো অনেক বেশি খারাপ। রোজ বলছিল এই সব কিছু হয়েছে আমার জন্য, আমি যদি ওসব কথা না বলতাম তাহলে গ্র্যান্ডমা অসুস্থ হতো না। ও তো এখানে অনেক কান্না করছিল আর বলছিল গ্র্যান্ডমা এই বাচ্চাকে রাখবো, প্লিজ তুমি উঠে পড়ো। তখনই ওরা দেখে গ্র্যান্ডমার হার্টবিট তো আবারও শুরু হয়ে যায়। এটা দেখে ওরা তো খুবই খুশি হয়। তো কিছু মাস পর দেখি শ্যান আর রোজ তো আবারও গ্র্যান্ডমাকে দেখতে হসপিটালে আসে, কারণ উনি তো এখনো কোমায়। রোজ তো এখানে ওনার সাথে অনেক কথা বলছিল যে আমরা তো আমাদের বাচ্চাকে কিছুই করিনি, ওরা তো কিছুদিনের মধ্যেই আমাদের কোলে এসে পড়বে, তাই তোমার তো ওদের সাথে খুলতে হবে। প্লিজ গ্র্যান্ডমা তুমি তাড়াতাড়ি উঠে যাও। তো কিছুদিন পর ওনার তো জ্ঞান ফিরে আসে। এরপর ওরা যখন চেক আপ করাতে আসে তখন ডক্টর বলে এবার তো এক বেবি হবে, যেটা শুনে শান্ত খুশি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর ডক্টর বলে না, আবারও ট্রিপলেটস হবে। যেটা শুনে এদের তো মুখের অবস্থা দেখার মতো ছিল। দেন ওর তো আবারও বাচ্চা হওয়ার সময় শুরু হয়ে যায়। ডক্টররা তো এবার ওকে নিয়ে অনেক চিন্তা করছিল, কিন্তু রোজ তো বসে বসে জুস খাচ্ছিল আর বলে রিল্যাক্স, কিচ্ছু হবে না আমার। তো সিন এখানে কাট হয় আর আমরা কিছু বছর পর দেখি সব বাচ্চারা তো বড় হয়ে যায় আর এখানে বসে সবাই খেলা করছিল আর গ্র্যান্ডমা ওদের পেছনে পেছনে দৌড়চ্ছিল, যেটা দূর থেকে শ্যান আর রোজ দেখে খুবই খুশি হচ্ছিল। দেন ও তো শ্যানকে জড়িয়ে ধরে আর এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।